হজকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি সরকার। এর অংশ হিসেবে মক্কায় হজ নিরাপত্তা বাহিনীর বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এদিকে গতবারের মতো এবারও প্রচণ্ড গরমের ভোগান্তি সঙ্গী হচ্ছে হজযাত্রীদের। হজের সময় চলমান তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে বলে হজযাত্রীদের সতর্ক করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। আর মাত্র দুদিন বাদেই শুরু হতে যাচ্ছে পবিত্র হজ। প্রতি বছরের মতো এবারও হজকে কেন্দ্র করে থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এর অংশ হিসেবে সোমবার মক্কায় হজ নিরাপত্তা বাহিনীর বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, সুপ্রিম হজ কমিটির চেয়ারম্যান প্রিন্স আবদুল্লাহ আজিজ বিন সৌদ নায়েফ। নিরাপদ হজের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। হজের কার্যক্রম নির্বিঘ্ন করতে অবৈধ বসবাসকারী বিদেশি নাগরিকদের ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে সৌদি কর্তৃপক্ষ। ভুয়া অনুমতিপত্র নিয়ে হজ করতে আসায় ইতিমধ্যে পাকিস্তান ও মিয়ানমারের কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। অবৈধভাবে মক্কায় প্রবেশকারী কয়েক হাজার ব্যক্তিকে ফেরত পাঠিয়েছে স্থানীয় পুলিশ। এবার বাংলাদেশ থেকে প্রায় 85,000 মানুষ হজ করতে সৌদি আরব যাচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশ মিলিয়ে এবার 20 লক্ষাধিক মানুষের সমাগম আশা করা হচ্ছে। এদিকে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল আব্দুল আলী বলেছেন, উচ্চ তাপমাত্রা এবছরের হজ মৌসুমে একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে। অতি গরম থেকে সুরক্ষিত থাকতে হজ যাত্রীদেরকে তিনি মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। এর আগে সৌদি আরবের আবহাওয়া অফিস জানিয়েছিল, হজের সময় মক্কার তাপমাত্রা 45 থেকে 48 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সৌদি আরবে গত শুক্রবার থেকে জিলহজ মাস গণনা শুরু হয়েছে। সেই অনুযায়ী আগামী 15 জুন আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা হবে, আর পরদিন কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন হবে। মনিরুজ্জামান বাবু, 71। গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের পাশ হওয়া প্রস্তাবটি হামাস গ্রহণ করায় এটিকে আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। হামাস জানিয়েছে তারা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত, তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। চলমান ইসরায়েলি হামলার মুখে একটু আশার আলো জাগিয়ে গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের পাশ হওয়া প্রস্তাব গ্রহণ করেছে হামাস। এই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য তারা প্রস্তুত বলেও জানিয়েছে। এরকম একটা প্রস্তাব পাশের অপেক্ষায় মাসের পর মাস ধরে তাকিয়ে আছি আমরা। গাজার সবাই এই খবর শোনার পর আশা করছে এবার হয়তো আমাদের হত্যা বন্ধ করবে ইসরায়েল। হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জর্ডানে এক সম্মেলনে অংশ নিয়ে তিনি গাজায় মানবিক সহায়তার জন্য $404 মিলিয়ন দেওয়ার ঘোষণা দেন এবং অন্য দাতাদেরও এগিয়ে আসার আহ্বান জানান। প্রস্তাবটিতে যেমন গাজায় বেসামরিকদের রক্ষায় যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, একইভাবে ইসরায়েল যে তাদের অস্তিত্বের শুরুর দিন থেকে নিরাপত্তা চেয়ে আসছে সেটিও নিশ্চিত করার পরিকল্পনা হয়েছে। প্রস্তাবটি মেনে নিয়ে ফিলিস্তিনিরা নিজেদের এলাকায় ফিরে যেতে পারবে এবং ইসরায়েলও বহু প্রত্যাশিত নিরাপত্তা পেতে পারে, যা তারা কখনো উপভোগ করতে পারেনি। এদিকে গাজায় ত্রাণ পাঠানোর জন্য সীমান্ত খুলে দিতে আবারও আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনি বলেছেন, মানবিক সহায়তা যুদ্ধবিরতির জন্য আটকে থাকতে পারে না। সৃষ্টি ঘটক, 71। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজায় ধসে পড়েছে শিক্ষা কার্যক্রম। প্রায় 8 মাসের কাছাকাছি সময় ধরে সেখানকার বাসিন্দারা প্রাণ বাঁচাতে ছুটছে এই ভূখণ্ডের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। তাদেরই একজন ফিলিস্তিনের মেডিকেল শিক্ষার্থী রাহাফ নাসের গানের মাধ্যমে বিশ্ববাসীর কাছে জানাতে চান গাজা যুদ্ধের বার্তা। আরও জানাচ্ছেন ঋতু সাহা। একদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব, অন্যদিকে নিজের স্বপ্ন সারা জীবনের মতো শেষ হয়ে যাওয়ার অনিশ্চয়তা। এরই মধ্যে গান গেয়ে নিজেকে ও গাজার শিশুদের বিনোদন দেওয়ার চেষ্টা করছেন ফিলিস্তিনের মেডিকেল শিক্ষার্থী রাহাফ নাসের। গিটার হাতে গান গেয়ে সে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে চায় যুদ্ধের বার্তা।
ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে নিজ বাড়ি থেকে পালিয়ে বর্তমানে নাসের তার পরিবারের সাথে আশ্রয় নিয়েছে দেইর আল বালহাতে। তার ডাক্তার হওয়ার স্বপ্ন অনেকটা শেষ হয়ে গেলেও এখন নাসের গাজার ভবনের ধ্বংসস্তূপের ওপর বা ছাদে গান বাজিয়ে তার দিন কাটান। আমি গাজার আল আজাহার বিশ্ববিদ্যালয়ে মেডিসিন নিয়ে পড়াশোনা করতাম। যুদ্ধের প্রথম সপ্তাহে আমরা বাস্তুচ্যুত হয়ে গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে চলে আসি। সে সময় আমার সমস্ত বাদ্যযন্ত্র আমি বাড়িতে রেখে আসতে বাধ্য হই। 19 বছর বয়সী এই তরুণী বলেন, সঙ্গীতের মাধ্যমে প্রতিবাদী কণ্ঠস্বর বিশ্বের কাছে পৌঁছে দিতে চান। গানের মাধ্যমে জানাতে চান বিশ্ববাসী কখন ফিলিস্তিনিদের রক্ষা করতে এগিয়ে আসবে। আমি আমার বার্তা বিশ্বের কাছে পৌঁছে দিতে গানের ব্যবহার করি। আমরা জীবনকে ভালোবাসি, আমরা বাঁচতে ভালোবাসি, আমাদের শিশুরা খেলতে ভালোবাসে। তবে ইসরায়েলিরা মনে করে যে আমরা মরতে ভালোবাসি। আমরা এখানে শুধুমাত্র শান্তি চাই। এর আগে নাসের গাজার একটি ইনস্টিটিউটে পিয়ানো বাজানো শিখেছিলেন, তবে গিটার বাজানোটা পরে তিনি নিজেই রপ্ত করেছেন। সঙ্গীতের প্রতি দারুণ আগ্রহ থাকলেও নাসের তার মেডিকেলের পড়াশোনা চালিয়ে যাওয়ার আশা ছাড়েননি। আদর্শ চিকিৎসক হয়ে গাজার মানুষের সেবা করতে চান তিনি। ঋতু সাহা, ৭১। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ULC এর ক্যাম্পাস থেকে অন্তত 25 জন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এই খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, ওই বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অগ্নি নির্বাপন সরঞ্জাম নষ্ট ও আসবাব ভাঙচুর, ঝর্ণার ক্ষতি এবং সড়কে রং করার মতো নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ক্যাম্পাসে এমন বিক্ষোভ আইনসিদ্ধ নয়। পুলিশ আরও বলছে, ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের সরে যেতে বলা হলেও তারা আবার তাঁবু খাটিয়ে ক্যাম্পাসে আস্তানা গাড়েন। এমনকি বিশ্ববিদ্যালয়ের একটি হলেও ঢোকেন তারা। এছাড়া শিক্ষার্থীদের পরীক্ষায় বাধাও দেওয়া হয়েছে। আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। অস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেয়া সহ 3টি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সবগুলোই আমলে নিয়ে রায় দিয়েছেন আদালত। এতে 25 বছর পর্যন্ত সাজা হতে পারে বাইডেন পুত্রের, হতে পারে $7 লাখ মার্কিন ডলারের জরিমানাও। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম ক্ষমতায় থাকা কোনো প্রেসিডেন্টের ছেলে দোষী সাব্যস্ত হলেন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত এই রায় দেন। বেলারুশিয়ান সেনাদের সাথে কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়ার দ্বিতীয় ধাপ শুরু করেছে রাশিয়া। এই ধাপে অস্ত্র মোতায়েনের অনুশীলন করবে উভয় দেশের সেনারা। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। পশ্চিমা শক্তির কাছ থেকে পাওয়া হুমকির মুখে এই মহড়া শুরু করেছে দেশ দুইটি। রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে কোটি কোটি ডলারের অস্ত্র দিয়ে বিশ্বকে পারমাণবিক সংঘর্ষের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে। পশ্চিমা সরবরাহকৃত এই অস্ত্রের মধ্যে কিছু কিছু রুশ ভূখণ্ডে ব্যবহার করা হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ার লক্ষ্য সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করতে যুদ্ধে রাশিয়া ও বেলারুশের অকৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য ইউনিটের কর্মী ও সরঞ্জামগুলোকে সবসময় প্রস্তুত রাখা। ভারতের সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আগামী 30 জুন বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের স্থলাভিষিক্ত হবেন তিনি। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর সহকারী প্রধান ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 30 জুন অবসর নেবেন বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে। সেদিনই লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী তার স্থলাভিষিক্ত হবেন। 1984 সালে ভারতীয় সেনাবাহিনীর জম্মু ও কাশ্মীর রাইফেলস রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগ দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী। 40 বছরের চাকুরি জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। চীন অধিকৃত তিব্বতের 30টি জায়গায় নতুন নাম দিয়ে সেগুলোকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর নতুন সংশোধিত মানচিত্রে চীন অধিকৃত তিব্বতের
30টি জায়গার নতুন নাম থাকবে। নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই এমন ভূমিকায় যাচ্ছে ভারত। এর আগে 2023 সালের শুরুতেও চীনের বেসামরিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অরুণাচলের 11টি জায়গার নাম বদলে দেওয়া হয়েছিল। এর পেছনে তাদের যুক্তি ছিল স্থানীয় মানুষদের উচ্চারণের সুবিধার্থেই জায়গাগুলোর নাম বদলানো হয়। যে 11টি জায়গার নাম বদলানো হয়েছিল সেগুলোর মধ্যে ছিল পর্বতশৃঙ্গ, নদী, এমনকি বসতি অঞ্চলও। জানা যায় তারই জবাবে ভারতের এই পদক্ষেপ। ভারতে এখনও চলছে মারাত্মক তাপপ্রবাহ। তীব্র গরমে পূর্বাঞ্চলীয় ওড়িশা রাজ্যের 72 ঘন্টায় 8 জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া কর্মকর্তারা বলেছেন, তাপমাত্রার রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে ভারত সবচেয়ে দীর্ঘ তাপপ্রবাহের মধ্য দিয়ে যাচ্ছে। তাপমাত্রা কয়েকটি জায়গায় 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এদিকে দিল্লির তাপমাত্রা আবারও 47 ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। গত 2 দিন দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। শহরের কোথাও কোথাও তাপমাত্রা 46 ডিগ্রি পর্যন্ত উঠেছিল। বৃহস্পতিবার পর্যন্ত গরমের কারণে দিল্লিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।